নমস্কার, শুভ সন্ধ্যা এবং সুস্বাগতম প্রিয় শ্রোতা বন্ধুগণ। আজকে বাংলা কাহিনী কথা চ্যানেলে একজন ওষুধ কোম্পানিতে কর্মরত ব্যক্তি কিভাবে অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তার ঘটনা জানতে পারবেন। শুরু হচ্ছে নিশাচরের বাড়ি। আমি তখন বর্দার খড়ম পেটা খেয়ে বাড়ির পাট মিটিয়ে দিয়েছি। কয়েক বছর বন বিভাগে চাকরি করে সেটাও ছেড়ে দিলাম। কিছু একটা তো করে খেতে হবে। ঢুকলাম এক ওষুধ কোম্পানিতে। ওদেরই কাজে সেবার আমাকে সুন্দরবনের কাছাকাছি এক জায়গায় যেতে হয়েছিল। জায়গাটা খুলনা থেকে ২৬ মাইল দক্ষিণ পশ্চিমে। কোনো রকমে চলার মতো রাস্তা রয়েছে, তবে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে সে রাস্তায় কোনো মেরামতির ছাপ পড়েনি। এটা যে কেউ দেখে বলে দিতে পারবে। ভাগ্যিস জিপে যাচ্ছিলাম, অন্য কোনো গাড়ি হলে সামলানো কষ্ট হতো। নিজেই চালাচ্ছিলাম, সঙ্গে আর কেউ ছিল না। ঝাঁকুনির ভয়ে খুব আস্তে আস্তে চালাতে হচ্ছিল। রাস্তার দুপাশে জনমানুষের বিশেষ সারা শব্দ নেই। তখন পৌষের শেষ বিকেল। কদাচিৎ পথে খড়ের বোঝা মাথায় দু একটা লোক চোখে পড়ছিল। ঘরবাড়িও দূরে দূরে। পুরো অঞ্চলটাকে কেমন পরিত্যক্ত বলে মনে হচ্ছিল। দেখে মনে হলো বহুদিন আগে হয়তো এখানে লোকজনের আনাগোনা ছিল, বসতি ছিল। হয়তো কোনো কারণে জায়গা এমন বিরান হয়ে গেছে। যাচ্ছিলাম এক হাটে। সেখানে একজন ডাক্তারকে কিছু ওষুধের প্যাকেট দিয়ে আসতে হবে। রাতটা তার ওখানে কাটিয়ে সকালের দিকে ফিরে আসব। আমার ওপর মোটামুটি এরকম নির্দেশ দেওয়া ছিল। ভাবলাম ডাক্তারের কাছেই শোনা যাবে জায়গাটার এই দৈন্যদশা কেন। বাইরে কোথাও খাবার অভ্যাস আমার তখনও হয়নি। সেজন্যে ছোট্ট একটা টিফিন ক্যারিয়ারে রাতের জন্য কিছু খাবার নিয়েছিলাম। কতটুকু পথ পেরিয়েছি ঠিক বলতে পারবো না। মাইল মিটার দেখে উঠলেও কোনো লাভ হলো না। আমার নড়বড়ে জিপটার স্পিডের কাঁটা, মাইলের ঘর সব কিছু যেন পৌষের কনকনে হাওয়ায় জমে গিয়েছিল। কোনোটাই কোনো কাজ হচ্ছিল না। তাতে মাথা ব্যথার কোনো কারণ ছিল না। ব্রেকও ভালো কাজ করছিল না। তাতেও ভয় পাবার কোনো কারণ ছিল না। কারণ আমি যথেষ্ট আস্তে আস্তে চালাচ্ছিলাম তো বটেই। তাছাড়া পথে মানুষ দূরে থাক, কুকুর বেড়ালও চোখে পড়ছিল না। মোদ্দা কথা, কোনো রকম বিপদেরই সম্ভাবনা ছিল না। আপন মনে এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো গাইতে গাইতে দিব্যি খোশ মেজাজেই যাচ্ছিলাম। অবশ্য আকাশ থেকে সূর্য তখনও বিদায় নেয়নি। তাতে কিছু যায় আসে না। কিন্তু বিপদ বাঁধল তখনই যখন ঘং ঘং ঘুয়াং একটা বিদ্যুতের শব্দ করে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। বারবার স্টার্ট নিতে গিয়েও কোনো ফল হলো না। হুইল ঠিকই আছে। নেমে বোনেট খুলে দেখলাম ব্যাটারি ডাউন হয়ে গেছে, যার সাধারণ অর্থ হলো ধাক্কা না লাগালে ইঞ্জিন আর কথা কইবে না। অন্ধকার হতে না হতেই চোখে অন্ধকার দেখলাম। রাস্তার যে অবস্থা, নিজে সুইচ অন করে ধাক্কা দেওয়া যে একেবারে অসম্ভব, এ কথা ভাবতে আমার গা হিম হয়ে গেল। আমি কেন, আমার ৩ গুণ বেশি জোরালো কেউ যদি থাকতো, সেও যে কিছু করতে পারতো না, এ আমি হলফ করে বলতে পারি। কয়েকবার চেষ্টা চালালাম, কিন্তু গাড়ি এক চুলও নড়ল না। বরং আমি পা হড়কে মাটির সাথে বুক মেলালাম।
আগেই বলেছি, জায়গাটার গা ঘেঁষে রয়েছে সুন্দরবন। রাতের বেলায় একটা রয়্যাল বেঙ্গলের সাথে যে মোলাকাত হবে না, এ কথা জোর গলায় কেউ বলতে পারবে না। যারা সুন্দরবনের কাছাকাছি থাকে তারা জানে, পৌষের এক প্রহর রাতেই বাঘেরা বন থেকে বেরিয়ে ভদ্রলোকের মতো ঘোরাঘুরি করে, আর সুযোগ মতো একজনকে পেলেই দিব্যি ঘাড় মোটকে বনের ভিতর ছুটকে পড়ে। পাশের ক্ষেতে ধান কাটা হয়েছে, পোড়ো জমি খাঁ খাঁ করছিল। সে মুহূর্তে আমার মনে হলো শূন্য জমিটায় যেন প্রচুর সর্ষে ফুল ফুটে আছে, কেমন যেন সবুজ হলুদ। ভয়ে আমি দিশেহারা হয়ে উঠলাম। বাঘের পেটে যাবার বিন্দু মাত্র ইচ্ছে আমার ছিল না। আসন্ন রাতের সম্ভাব্য কিছু ঘটনার কথা মনে হতেই আমি একেবারে মরিয়া হয়ে উঠলাম। বাঘ ছাড়া চোর ডাকাতের কথাও মনে হলো। সুন্দরবন অঞ্চলটায় চোর ডাকাতের খ্যাতি যথেষ্ট। চারপাশে তাকালাম, চিৎকার করলাম, কোথাও কোনো সাড়া শব্দ নেই। অবাক হলাম, সন্ধ্যের সময় অথচ একটা পাখির ডাকও শুনতে পেলাম না। চারপাশে তাকিয়ে আবার চিৎকার করলাম, কেউ আছো এখানে? প্রতিধ্বনিত হলো, এখানে এখানে এখানে। সঙ্গে সঙ্গে আমি ভীষণ রকম চমকে উঠলাম। ঠিক সেই মুহূর্তে সূর্যটা হারিয়ে গেল। পাগলের মতো এখানে ওখানে ছুটাছুটি করতে লাগলাম, কোথাও যদি মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যায়। পশ্চিমে বেশ দূরে একটা টিলার মতো দেখতে পেলাম। হঠাৎ দেখি সেখানে একজন মানুষ বসে আছে। চমকানোর কারণ, এখানে যে টিলা আছে আর মানুষটিকে আগে আমি লক্ষ্য করিনি। মানুষটি কে, আগে কোথায় ছিল? এসব কথা না ভেবেই ছুটলাম টিলার দিকে। মানুষের সঙ্গ লাভই ছিল তখন আমার কাছে সবচেয়ে বেশি জরুরি। সূর্য নেই। টিলার কাছে পৌঁছাতে পৌঁছাতে আলোর শেষ রেশটুকুও আকাশ থেকে মুছে গেল। একটা ফিকে কুয়াশা ভেজা অন্ধকার নামতে লাগলো চারপাশে। আমি হাঁপাচ্ছিলাম। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে মানুষটির কাছে এসে দাঁড়ালাম। অবাক হয়ে দেখি একজন মহিলা, ভদ্রমহিলাই বলা উচিত, মাথায় কাপড় দেওয়া। তখন তিনি আমার দিকে তাকাননি, হয়তো লক্ষ্য করেননি। পশ্চিম আকাশে তাকিয়েছিলেন পাথরের মূর্তির মতো। দম নিয়ে বললাম, আপনার বাড়িতে রাত কাটানোর একটু আশ্রয় পাবো কি? আমি হাটে না। আমাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে কর্কশ স্বরে বললেন ভদ্রমহিলা, যেন তিনি এ কথা বলার জন্য তৈরি হয়েই ছিলেন। আমার বাড়িতে অসুবিধা আছে বলেই ঘুরে তাকালেন। আমি একটু চমকে উঠলাম। ভদ্রমহিলার মুখটা আগুনে পুড়ে বিচ্ছিরিভাবে ঝলসে গেছে। একটা চোখ নেই। অপর চোখটি সেই সন্ধ্যের আলোতে দেখলাম ভয়ানক রক্তাক্ত আর বিভৎস রকম বাইরে ঠেলে বেরিয়ে এসেছে। আমি একটু ইতস্তত করলাম, কিন্তু ভেতরে ভেতরে আমি মরিয়া হয়ে উঠেছি। আশ্রয় যেভাবেই হোক পেতে হবে। অপরাধীর মতো মাথা নিচু করে বললাম, বড় বিপদে পড়েছি মা। হাটে যাবার কোনো পথই দেখছি না। গাড়িটা হঠাৎ বিকল হয়ে গেছে। দয়া করে আমাকে আপনার ছেলের মতো ভাবুন। ভদ্রমহিলা ফিসফিস করে বললেন, ছেলে? ভয়ে আমি ব্যাকুল হয়ে বললাম, ছেলেই মনে করুন না মা। আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে তিনি আপনারই মতো হতেন। তিনি বেড় বেড় করে উচ্চারণ করলেন, মা মা। কি যেন ভাবলেন তিনি। আবার ঘুরে পশ্চিমের আকাশে তাকালেন। খুব আস্তে করে বললেন, বাড়িতে আমি একা থাকি। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমার জন্য আপনাকে কিছুই করতে হবে না মা। তিনি তেমনই আস্তে বললেন,
আমার সে ক্ষমতাও নেই। তারপর ঘুরে বললেন, এসো আমার সঙ্গে। কথা না বলে অনুসরণ করলাম। প্রচুর গাছ, অনেক বছরের পুরানো শাল আর দেবদারু, রীতিমতো ঠাস বুনোট। এর জন্যে গাছের ভেতরের মস্ত দোতলা বাড়িটা আগে আমার চোখে পড়েনি। বহু বছরের ঝড়ঝাপটা এ বাড়ির উপর দিয়ে বয়ে গেছে, চেহারা দেখেই বোঝা যায়। দরজা জানলা ভাঙা, কোথাও একেবারেই নেই। পলেস্তরা খসে ইট বেরিয়ে এসেছে। সারা দেওয়ালে অশ্বত্থ আর বটের চারা স্বচ্ছন্দে শিকড় মেলে দিয়েছে। অনেকটা বড় বাড়ির মতো মনে হলো। অনেকগুলো প্রশ্ন মনে ভিড় জমালো। এই বিরাট জায়গায় কেন বাড়িটা? ভদ্রমহিলা কেন একা থাকেন? একা তার চলে কি করে? এমনতর অনেক প্রশ্ন, কিন্তু সব আমাকে চেপে যেতে হলো। ভদ্রমহিলা বাড়ির ভেতরে ঢুকতেই চৌকাঠ ধরে থমকে দাঁড়ালেন। বিস্মিত হয়ে আমিও দাঁড়িয়ে পড়লাম। তিনি পেছনে না তাকিয়ে বললেন, দেখো, তোমাকে একটা কথা বলবো, তোমার ভালোর জন্যই বলছি। আমার বাড়িতে অনেক কিছুই তুমি দেখতে পাবে, যাতে তোমার মনে প্রশ্ন জাগতে পারে। আমি চাই না তুমি কোনো প্রশ্ন করে আমাকে বিরক্ত করো। সব কিছু সহজভাবে নিতে চেষ্টা করো। বলেই তিনি ভিতরে ঢুকলেন। আমি আবার তাকে অনুসরণ করলাম। তখন আমার ভয় হলো, চোর ডাকাতের হাতে পড়িনি তো? বলা যায় না, হয়তো এসে আড্ডা চিনে গেছি বলে আমাকে এভাবে এখানে আনা হয়েছে। কিন্তু তাও হচ্ছে কোথায়? আমি নিজেই যে জোর করে এসেছি। হতেও পারে হয়তো ভদ্রমহিলা ভালো বলেই আমাকে বারণ করেছিলেন। তাহলে আমি চেঁচিয়ে ডাকাতের আড্ডায় এসে পড়েছি? ভেবে কোনো কুলকিনারা পেলাম না। অনেকগুলো ঘর পেরিয়ে একটা ঘরে এসে তিনি বললেন, তুমি এ ঘরে থাকতে পারো, চাদরটা ঝেড়ে ফেলো, আমি একটা কম্বল এনে দিচ্ছি। প্রকাণ্ড ঘর, আসবাবপত্র খুব বেশি ঠাউর হলো না। তাকে বললাম, আমার খাবারগুলো গাড়িতে রয়ে গেছে, আপনি যদি বলেন তাহলে নিয়ে আসি। রাত বেশি হলে অসুবিধা হতে পারে। তিনি একটু চঞ্চল হয়ে উঠলেন। আগে কেন বলনি? এক্ষুনি যাও, ছুটে যাবে আর আসবে, আমি দরজায় দাঁড়াচ্ছি। আমি ছুটলাম। এক দৌড়ে রাস্তায় গাড়িটার কাছে গেলাম। টিফিন ক্যারিয়ারটা নিলাম, একটা টর্চও নিলাম। আর কি মনে হতে হাত দেড়েক লম্বা লোহার স্ক্রু ড্রাইভারটাও কোমরে গুঁজে নিলাম। ভদ্রমহিলা রাত হবার কথায় কেন চঞ্চল হয়ে উঠেছিলেন ঠিক বুঝে উঠতে পারছিলাম না। শুধু মনে হলো তিনি সত্যিই আমার ভালো চান। টর্চের আলো ফেলতে ফেলতে আসছিলাম। তিনি দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়েছিলেন। আমি আসতেই খুব শান্ত অথচ কঠিন গলায় আস্তে করে বললেন, আমার এখানে টর্চ জ্বালাতে পারবে না, আলো আমি সইতে পারি না। থতমত খেয়ে বললাম, তাই হবে মা। তিনি এবার নরম স্বরে বললেন, ঘরের দরজা ভালোভাবে বন্ধ করবে, খাবার খেয়েই শুয়ে পড়ো। মাথা নেড়ে ঘরে ঢুকলাম। তিনি চলে গেলেন। টপ করে একবার টর্চটা জ্বালালাম। উঁচু পুরনো আমলের খাট, চাদরটা টান করে বিছানো, একটা কম্বল ভাঁজ করা। লক্ষ্য করলাম চাদর এবং কম্বল দুটোরই এক কোণের কাছে বেশ কিছুটা জায়গা পুড়ে গেছে। ঘরের একদিকে সেকেলের নকশা আঁকা বিরাট ড্রেসিং টেবিল, আর একদিকে একটা সিন্দুক। প্রায় পুরো একটা দেওয়াল জুড়ে সিন্দুকটা। ঘরের দেওয়ালের বেশিরভাগ পলেস্তরা খসে পড়েছে। আগুনের ধোঁয়ার কালচে দাগ এখানে সেখানে। সিন্দুকের ওপর টিফিন ক্যারিয়ারটা রাখলাম। এক এক করে 3টে বাটি খুললাম। পরোটা, ভাজি, ডিম আর পুডিং। বসতেই পানির কথা মনে পড়ে গেল।
টর্চ জেলে ঘরের চারপাশে পানির কোনো রকম ব্যবস্থা দেখতে পেলাম না। অবশ্য এখানে পানি না থাকা খুবই স্বাভাবিক, বরং থাকলে সেটাই অস্বাভাবিক হতো। কিন্তু বাড়ি না হলে যে একেবারে চলবে না। বাড়ির ধারে কাছে টিউবওয়েল কিংবা কুয়ো নিশ্চয়ই আছে, এই ভেবে টর্চ আর টিফিন ক্যারিয়ারের একটা বাটি হাতে বেরিয়ে পড়লাম। টর্চ বেশি জ্বালাতে সাহস হচ্ছিল না, কখন সেই ভদ্রমহিলা দেখে বিরক্ত হন। ঘর থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ সেই ভদ্রমহিলা পিছন থেকে ডাকলেন, দাঁড়াও, কোথায় যাচ্ছ? টর্চ নিভিয়ে বললাম, পানির জন্য যাচ্ছি। কোথায় পানি? কর্কশ গলায় আমাকেই প্রশ্ন করলেন তিনি। আমতা আমতা করে বললাম, এদিকে কোনো টিউবওয়েল কি? কে বললে এদিকে পানি পাওয়া যাবে? ভদ্রমহিলার গলার স্বর আরও কর্কশ হয়ে উঠল। ঘরে যাও, রাতে ঘর থেকে কোথাও বেরোবে না। অপরাধীর মতো ঘরের উদ্দেশ্যে পা বাড়ালাম। ভদ্রমহিলা চলে গেলেন। ঘরে ঢুকতে হঠাৎ খট করে একটা শব্দ হলো। টর্চের আলো ফেললাম, কেউ কোথাও নেই। মনে হলো ভুল শুনছি না তো। বুকটা একটু কেঁপে উঠল। ভুল কেন শুনব? আমার মাথা কি ঠান্ডা রাখতে পারছি না? কিন্তু মাথা গরম করলে একটা অঘটন ঘটবে, এরকম একটা ধারণা আমার এ বাড়িতে পা দেবার পরপরই জন্মেছিল। সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে দিলাম। সামান্য কিছু খেয়ে শুয়ে পড়া দরকার, এই ভেবে সিন্দুকটার কাছে এলাম। টর্চের আলো ফেলতেই চমকে উঠলাম। এ কি, টিফিন ক্যারিয়ারের খাবারগুলো কোথায় গেল? একটু আগে যেখানে দুটো পরোটা, দুটো ডিমের মামলেট, ফুলকপি আর আলু ভাজি ছিল, কিছুই নেই। শুধু পুডিংটা অক্ষত অবস্থায় রয়েছে। কে এলো ঘরে? ভদ্রমহিলা ছাড়া এ বাড়িতে আর কেউ আছে বলে মনে হয় না। তবে কি তিনি? তার সঙ্গে তো দেখাই হলো। এত কম সময়ে তার পক্ষে খাবারগুলো সরানো সম্ভব নয়। তাছাড়া তিনি এ রসিকতা কেন করবেন? আবার মনে হলো হয়তো বাড়িতে লোকজন নেই, খাবার কিছু নেই। বাইরের লোকের কাছে যাওয়াটা লজ্জার কাজ মনে করে তার চেয়েও বেশি লজ্জার কাজ আমার অগোচরে তাকে করতে হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের একটা জবাব খুঁজে নিচ্ছিলাম নিজের মতো করে। পুডিংটুকু খেয়ে এ নিয়ে হয়তো আর মাথা ঘামাতাম না, কিন্তু পুডিং খেয়ে সিন্দুকটার উপর থেকে যখন উঠেছি তখনও একটা অদ্ভুত ঘটনা ঘটল, যার কথা মনে হলে আজও বুক কেঁপে ওঠে। টর্চটা খাবার সময় জেলেই রেখেছিলাম। বসেছিলাম সিন্দুকের উপরে। খাবার শেষ হলে মনে হলো সিন্দুকের ভেতর থেকে কে যেন উপরের দিকে চাপ দিচ্ছে। নামতেই সিন্দুকের ডালাটা সামান্য ফাঁক হলো। সঙ্গে সঙ্গে শরীরের সব রক্ত আমার মাথায় উঠে এলো। টর্চের আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম আমার টিফিন ক্যারিয়ারের পরোটা, যার কিছুটা অংশ তখন সিন্দুকের ভেতরে আর বাকিটা বাইরে। ধীরে ধীরে সিন্দুকের ভেতরে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভারী ডালাটা পড়ে গেল। পাগলের মতো সিন্দুকের ডালাটা প্রাণপণে ওঠাতে চেষ্টা করলাম। হাত লাগানোর পর মুহূর্তেই মনে হলো এই অসাধ্য সাধন আমার মতো 10 জনের পক্ষেও সম্ভব নয়। ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক আর ভৌতিক বলে মনে হলো। এই বাড়িটা মানুষের ধরাছোঁয়ার বাইরে, অন্য কোনো অশুভ শক্তির প্রভাবে রয়েছে। সমস্ত কিছু অশরীরী কোনো শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মানুষের কোনো ক্ষমতা এখানে কাজে লাগবে না। আমার ভেতর থেকে কে যেন বলে উঠল, পালাও, আর এক মুহূর্ত এখানে থাকা উচিত হবে না। টর্চ জ্বালাবো না,
মহিলাটি টের পেয়ে যেতে পারেন। আস্তে আস্তে পা টিপে দরজার কাছে এলাম। খুব করে ছিটকিনিটা নামিয়ে দরজাটা ফাঁক করলাম, আর সঙ্গে সঙ্গে ভূত দেখার মতো চমকে উঠলাম। দরজার সামনে সেই মহিলাটি দাঁড়িয়ে। বারান্দায় ওপাশ থেকে আসা চাঁদের আলোয় মহিলাকে ভয়ানক মনে হলো। চাপা কণ্ঠস্বর শুনতে পেলাম, কোথায় যাচ্ছ? আমি বললাম, চলে যাব। এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়, আপনি আমাকে যেতে দিন। আমার গলার স্বর কাঁপছিল, পুরো শরীরটা কাঁপছিল। মহিলার পিছন থেকে ভারী ফ্যাঁস ফ্যাঁসে গলায় কে যেন বলল, এখান থেকে কেউ জীবিত ফিরে যেতে পারে না। লম্বায় 6.5 ফুটের মতো, গায়ে ভারী আলখাল্লা একজন পুরুষ সামনে এগিয়ে এলো। মহিলাটি চঞ্চল হয়ে উঠলেন। পুরুষটিকে হাত দিয়ে সরিয়ে কঠিন স্বরে বললেন, না, এর কোনো ক্ষতি তুমি করতে পারবে না। পুরুষটি ধাক্কা মেরে মহিলাটিকে মাটিতে ফেলে দিল। সরো, পথ ছাড়ো, ওদের জন্য অনেক রক্ত লাগবে, মানুষের রক্ত, এভাবে একে ছেড়ে দিতে পারি না। আমি শুধু অনুভব করছি এখনো জ্ঞান হারায়নি। 1 পা 2 পা পিছিয়ে গেলাম। লোকটা আস্তে আস্তে এগিয়ে এলো। আমি আরো পিছিয়ে গেলাম। ছুটে যাবার শক্তি আমি হারিয়ে ফেলেছি। লোকটি আমার অক্ষমতার কথা জেনেই আস্তে আস্তে এগুচ্ছে। আমি আরো পিছিয়ে গেলাম। পা দুটো অসম্ভব ভারী হয়ে এসেছে। পিছনের দেওয়ালের সঙ্গে আমার পিঠ ঠেকল। আর যাবার পথ নেই। লোকটা 1 পা 1 পা করে এগিয়ে আসছে, হাত দুটো সামনে মেলে ধরে। আরও 2 পা এগিয়ে এসে লোকটা আমার গলা টিপে ধরবে। দেখেই মনে হয় অসুরের শক্তি রয়েছে ওর গায়ে। তখনই আমার মনে হলো আমি এখনো বেঁচে আছি, আমাকে বাঁচতে হবে। শরীরের শক্তি ফিরে পেলাম। কোমরের বেল্টে গোঁজা স্ক্রু ড্রাইভারটার কথা মনে পড়ে গেল। আর 1 পা। বাঁ হাতে টর্চটা লোকটার ঠিক মুখের ওপর জেলে ধরে ডান হাতে বিদ্যুৎ বেগে স্ক্রু ড্রাইভারটা ওর চোখের ভিতর ঢুকিয়ে দিলাম। একটা মরণ চিৎকার করে লোকটা 2 হাতে মুখ ঢাকলো। সেদিকে ভ্রুক্ষেপ না করে আমি ছুটে বেরিয়ে এলাম। আমি ছুটছিলাম, পিছনে ভারী পায়ের শব্দ। টর্চটা জেলে আমি প্রাণপণে ছুটছি। পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে। আমি দিক বিদিক শূন্য হয়ে ছুটছি। যেভাবেই হোক এ পিশাচপরি থেকে আমাকে পালাতে হবে। রাস্তায় উঠে ছুটছিলাম সামনের দিকে। সে রাতে একরকম ছুটতে ছুটতে ডাক্তারের বাড়ি গিয়েছিলাম। ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারাই। পরে আমার মুখে সব কথা শুনে ডাক্তার 1 মিনিট থ মেরে বসে রইলেন। তারপর বললেন, আপনি বেঁচে আছেন তাহলে? আমি বললাম, বেঁচে আছি দেখতেই পাচ্ছেন। ও বাড়িতে ওরা কারা? ডাক্তার একটু ইতস্তত করে বললেন, ওরা কোনো জীবিত মানুষ নয়, আবার মৃতও নয়। বহুকাল আগে ওটা ছিল এক অত্যাচারী জমিদারের বাড়ি। ভয়ানক অত্যাচারী ছিল জমিদার। অনেকে মারবার চেষ্টা করেছিল, পারেনি। জমিদার ছিল পিশাচ সিদ্ধ। একদিন গ্রামের সমস্ত প্রজা ক্ষেপে গিয়ে জমিদারের বাড়ি আগুন ধরিয়ে দেয়। বাড়ির সবাই পুড়ে মরে। পরে লোকেরা দেখল পিশাচরা মরেনি, মানুষের রক্ত খেয়ে ওরা বেঁচে রয়েছে। শেষে আস্তে আস্তে একসময় পুরো গ্রামটাই বিরান হয়ে গেল।